সামথার কালিম্পং জেলার অন্তর্গত এক ছোট্ট পাহাড়ি গ্রাম। এটা এখনো অনেকেরই অজানা, তাই এখানে প্রকৃতির রূপ একেবারে আনটাচড, একদম শান্ত, নির্জন আর মন জোড়ানো। এখানকার মানুষজন খুবই সরল ও অতিথিপরায়ণ। ওদের গল্পে নেই হিংসে, নেই প্রতিযোগিতা, আছে শুধু এক টুকরো জীবন আর মমতা। পানবুতে এক রাত্রি কাটানোর পর এখন আমরা রওনা দেব সামথারের উদ্দেশ্যে। আজ আমরা থাকবো এমন এক জায়গায় যেখান থেকেই প্রকৃতি, মানুষ আর পাহাড় তিনটিকেই কাছ থেকে অনুভব করা যায়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের অফবিট নর্থ বেঙ্গলের এবারের সফরের শেষ গল্পটা। এই শেষ গন্তব্যে আমরা ছুঁয়ে দেখব সেই সরলতা, সেই নিঃশব্দ সৌন্দর্য যা হৃদয়ে গেঁথে থাকবে অনেকদিন। গুড মর্নিং। আজকে 30শে মার্চ 2025 এবং আমরা দাঁড়িয়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম পানবুতে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে কলকাতা থেকে এই পানবুতে এলাম এবং সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে। যারা এখনও সেটা দেখেননি, আমাদের অনুরোধ আপনারা সেই ভিডিওতে একবার দেখুন, তাহলে এটার সাথে কানেক্ট করতে সুবিধা হবে। তো আমাদের গাড়ি অলরেডি রেডি। এখান থেকে আমরা যাব আরেকটা অফবিট ডেস্টিনেশন সামথার, যেটা একদমই পাশেই, বেশিক্ষণ লাগবে না যেতে। আমাদের গাড়ি রেডি আর ড্রাইভার দাদাও চলে এসছে। ড্রাইভার দাদা হঠাৎ করে ড্রাইভার দাদা করতে গেল, তার মানে কিন্তু আপনি আগের এপিসোডগুলো মিস করে গেছেন, শিগগিরই দেখে নিন। আমরা কলকাতাতে গাড়ি করে এসেছি, দাভাই তো ড্রাইভ করে এসছে ঠিক আছে, কিন্তু আসার পথে এই পানবুতে আসার সময় হিল রোডে দাভাই আর সাহস করে উঠতে পারেন, তার জন্য ড্রাইভার দাদা বুক করে নিয়েছিলাম। এই দাদা আমাদের পানবু অব্দি এনেছিলেন। তো আমরা যতদিন এখানে আছি সামথার থেকে শুরু করে যতদিন না প্লেন লাইন যাচ্ছি, ড্রাইভার দাদা থাকবে, দাভাই গাড়ি চালাচ্ছে, কিন্তু দাদা সঙ্গে থাকবে আমাদের। তো বেরিয়ে পড়বো, আর দেরি করবো না, চলুন তাহলে বেরিয়ে যাওয়া যাক। পানবু থেকে সামথারের দূরত্ব খুব বেশি নয়, মাত্র 9 কিলোমিটার। পাহাড়ি পথ ধরে ধীরে ধীরে এগিয়ে চললাম। একটু পরেই আমরা পৌঁছে গেলাম সামথারে, এক নিঃশব্দ সবুজে মোড়া গ্রামে। ঢুকে গেছি আমরা সামথার গ্রামে। দাভাই তো দিব্যি চালিয়ে চলে আসলো আরামসে। এখানে নতুন নতুন অনেক কিন্তু হোমস্টে হচ্ছে। এই প্রকৃতির হাওয়া খেতে যা ভালো লাগে। জানলা খুলে দিয়েছি, এসি গাড়ির এসির হাওয়া ফেল, এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরের। এসে গেছি আমাদের হোমস্টে। পানবু থেকে মাত্র 15-20 মিনিট ড্রাইভ করে আমরা এসে পৌঁছেছি সামথার গ্রিনারি রিসর্ট অ্যান্ড হোমস্টে। এই হচ্ছে রিসেপশন। দাভাই গেছে রিসেপশনে কথা বলতে, দাভাইয়ের দিদি গেছে। মোস্ট প্রবাবলি আমাদের ফোনে যখন কথা হয়েছিল বলেছিল একদম উপরের রুমটা, মোস্ট প্রবাবলি ওই রুমটা যেখান থেকে আমরা অসাম একটা ভিউ পাবো আশা করছি। নেই কোনো মোবাইলের আওয়াজ, নেই কোনো কোলাহল। চারপাশে সবুজ গাছপালা, ফুলের বাগান আর দূরে দূরে পাহাড়ের ঢেউ। ছবির মতো এক জায়গা হলো সামথার গ্রিনারি রিসর্ট অ্যান্ড হোমস্টে। নিচে গাড়ি পার্ক করে সিঁড়ি দিয়ে উঠে চলে এসেছি। যেরকম আপনাদের বলেছিলাম যে আমরা একদম টপ মোস্ট রুমই পেয়েছি, তাই পেয়েছি 9 আর 10 রুম নাম্বার, একদম টপ মোস্টে। এবং এদের একটা নিজস্ব, এই দুটো রুমের একটা নিজস্ব প্রাইভেট টেরেস মতো আছে আর কি, যেখান থেকে অসম্ভব সুন্দর পাহাড়, অপূর্ব লাগছে। পাহাড়ে দাঁড়ালে বুঝি আমরা কত ছোট আর পৃথিবী কত বিশাল আর কত শান্ত। প্রকৃতি কারোর সঙ্গে প্রতিযোগিতা করে না, তবুও সে নিজেই নিখুঁত। মানুষ যদি এটা বুঝতো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, রুমগুলো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খুব সুন্দর এই প্রপার্টিটা আমাদের। এটা হচ্ছে রুম নাম্বার 9। খুব সুন্দর একটা ডেকোরেটেড বেড, এখানে বসার চেয়ার, কাবার্ড, প্রচুর পরিমাণে কাবার্ড এবং একটা সুন্দর রাখার একটা র্যাক মতো, টি অ্যান্ড কফি নিজে করে খাওয়ার ফেসিলিটিস। এবং সবথেকে সুন্দর হচ্ছে শুধু এগুলো আছে তা না, এই যে সাইডে যে ডেকোরেশন, ইন্টেরিয়ার যে ডেকোরেশনটা, সেটাও অপূর্ব সুন্দর। এখানে খুব সুন্দর একটা বাথরুম দিয়েছে, যেটার মধ্যে সমস্ত ফেসিলিটিস আছে, গিজার আছে, সমস্ত পুরো হ্যান্ড শাওয়ার অ্যান্ড পুরো সেটটা, আর জেট স্প্রে, কোমোড, বেসিন, টাওয়েল দিয়ে প্রচণ্ড ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন্ড একটা বাথরুম। এখানে একটা ড্রেসিং টেবিল মতো, আয়না, ড্রেসিং টেবিল ঠিক বলবো না, মিরর একটা রাখা আছে আর কি। আর এটার আর একটা ইউএসপি হচ্ছে এখানে প্রাইভেট টেরেস তো ছিলই, বাট রুমের নিজস্ব একটা ব্যালকনি আছে।
যেখান থেকে পুরো ভ্যালিটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর পেছনের ভিউটা তো অসাধারণ, জাস্ট অসম্ভব সুন্দর। এবার ঢুকছি আমরা রুম নাম্বার 10-এ। দিদি তো অলরেডি চায়ের সরঞ্জাম শুরু করে দিয়েছে। এখানে কিন্তু 2+1 বেড। এই ছোট্ট বেডটা আমার হেভি কিউট লাগছে, বাবুর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এই তো জানলা দিয়েই পুরো ভিউ দেখা যাচ্ছে। এদিকে ওয়াশরুম আছে, ওয়েল ইকুইপড একটা ওয়াশরুম। এই জানলা দিয়ে বাকি প্রপার্টিটা দেখা যাচ্ছে। নিচে আরও আছে, ওটা আমরা দেখাবো, আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এইটার ব্যালকনি, এখান থেকে ভ্যালিটা পুরো দেখা যাচ্ছে। আমরা কিন্তু এবারের ট্রিপটা একদম আমাদের অবসর ট্রিপের মতনই রেখেছি। আমরা এমনই প্ল্যান করেছি যেখান থেকে কোনো দৌড়াদৌড়ি নেই, শুধু আমরা পাহাড়ের কোলে বসে প্রকৃতি এনজয় করব, ব্যাস। পানবুতেও আমাদের তাই প্ল্যান ছিল। আর সামথারের প্রপার্টিটা তো অসম্ভব সুন্দর। আর এই রিসর্টের কিন্তু আর একটা দারুণ ইউএসপি হচ্ছে, যেটা পাহাড়ে কিন্তু সচরাচর পাওয়া যায় না, সেটা হলো অসম্ভব সুন্দর একটা ছোট্ট সুইমিং পুল। ওখানে আমরা খুব শীঘ্রই যাব। দিদি চা বানাচ্ছে, চাটা খেয়েই আমরা সুইমিং পুলে গিয়ে ঝাঁপ দেবো। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1200 মিটার উঁচুতে অবস্থিত এই সামথার হলো এমন এক জায়গা যেখানে সময় যেন একটু ধীরে চলে। এমনই এক জায়গায় শান্ত পাহাড় আর শীতল প্রকৃতির মাঝে দাঁড়িয়ে ভাবছিলাম, এখানেই যদি একটা সুইমিং পুল থাকে সেটা তো একেবারে বাড়তি আনন্দ। তাই আর দেরি না করে দিদির হাতে বানানো গরম চা খেয়ে সোজা চলে গেলাম পুলের দিকে। সুইমিং পুলটা অ্যাকচুয়ালি আমাদের যে এইটা হচ্ছে আমাদের রুম, এই রুম থেকে বেরিয়ে এসে পাশেই একটা করিডোর মতো, হ্যাঁ যা ওখানে যা আছে, এখানে করিডোর মতো আছে, প্যাসেজ করে দেওয়া আছে। সেই প্যাসেজ বরাবর হেঁটে গেলেই সুইমিং পুলটা। এখানে আবার বাচ্চাদের খেলার জন্য সুন্দর করে স্লিপারি দেওয়া আছে, তারপরে একটা দোলনা আছে। এখানে এইখানেই বসে থাকার জন্য সুন্দর, কত সুন্দর একটা জায়গা আছে, কি সুন্দর। এটা কিডস জোন নাম দিয়েছে, খুব সুন্দর। আর এই যে উপর থেকে সুন্দর সুইমিং পুল, ছোট্ট মিষ্টি সুইমিং পুল। চলে তো এসেছি সুইমিং পুলে স্নান করবো বলে, কিন্তু জল সেই লেভেলের ঠান্ডা। আর এখানে এসে আমার হালকা সর্দিও এসছে, ঠান্ডা লেগেছে ভালোই। তো এইখানে যদি নামি, যেটুকু বাকি আছে সেটুকুও পূর্ণ হয়ে যাবে। দারুণ ঠান্ডা জল। আর জলের উপরে দেখতে পাচ্ছি জলটা খুব বেশি দূর থেকে পরিষ্কার লাগলেও কাছে এসে দেখা যাচ্ছে বেশ হালকা একটা জলে পোকামাকড় পড়ে আছে, একটু হালকা নোংরা, ক্লিনে পরিষ্কার করার একটু অভাব আছে দেখতে পাচ্ছি। জীবনের আসল সুখ আসলে এই ছোট ছোট মুহূর্তেই লুকিয়ে থাকে। অনেকক্ষণ সুইমিং পুলে দুষ্টুমি আর আনন্দে ভেসে থাকার পর এবার চলে গেলাম লাঞ্চ করার জন্য। প্রথমে তো ভাবছিলাম স্নান করবো না, তারপরে ভালো মতোই স্নান করলাম, বেশ দাপাদাপি হলো। দাপাদাপি করে এসে এবার এসেছি স্নান করতে, এবার এসেছি লাঞ্চ করতে। স্নান মাথায় ঘুরছে। এবারে লাঞ্চ করার জায়গাটাও সুন্দর, কত দেখুন। এবারে টয় ট্রেন করে দেওয়া আছে, টয় ট্রেনের মধ্যে খাওয়ার জায়গা, পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ভেতরে আছে। না আগে থেকে ঢুকে বসে গেছিলো, আগে থেকে এসে জায়গা নিয়ে বসে আছে। পুরো দেখুন কত সুন্দর করে ঢুকে জায়গা আছে। এই যে পুরো বসার জায়গা, সিটিং এরিয়া, দারুণ আর ইউনিক। মাছের পিসটা সেই লেভেলের বড়। জেনারেলি পাহাড়ি এলাকায় এসে এত সুন্দর বাঙালি খাবার পাওয়াটা খুব ডিফিকাল্ট। এখানে সত্যি সুন্দর, মানে পুরো ঘরের মতো খাচ্ছি, পুরো ফিল হচ্ছে। দুর্দান্ত একটা লাঞ্চ হলো। মানে এরকম একটা জায়গায়, যেটা একটু আগে বললাম, এত সুন্দর খাবার পাবো সেটা এক্সপেক্ট করিনি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার না, কন্টেন্ট ক্রিয়েটারে আমাদের কী থাকে, সবসময় কোনো কিছুর মধ্যে কন্টেন্ট খোঁজার চেষ্টা করি। কিন্তু এখানে এসে শুধুমাত্র মনে হচ্ছে না শুধু বসে থাকি, বসে রেস্ট নিই, এই সময়টাকে, এই জায়গাটাকে উপভোগ করি। আর এই হাওয়াটা, এইখানে বসেই, এই প্রপার্টিটা এতটা সুন্দর, এখানে বসেই এত সুন্দর সময় কেটে যাবে না। আর আপনারা অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেও হবে না। এই সামনে দিয়ে, এই কুয়াশার জন্য হয়তো ঢাকাটা দেখা যাচ্ছে না, এই সামনে দিয়ে কিন্তু একটা নদী চলে গেছে। এটা মোস্ট প্রবাবলি, আমি যদি খুব ভুল না হই, এটা হচ্ছে রেলিখোলা নদী।
এই রেলিখোলা নদীটা কিন্তু আবার তিস্তা নদীর সঙ্গে মিশেছে, শুকনো নদী, যদিও ওটা হয়তো বর্ষাকাল যখন আসবে, বৃষ্টি হলে হয়তো জলটা ভালো হবে। কুয়াশার জন্য অনেকটা ভিউ আমরা কিন্তু মিস করে যাচ্ছি। এই হচ্ছে ক্যান্টিনটার উপর থেকে ভিউ। এটা দুটো মতো অ্যাপার্টমেন্ট মতো বলতে পারেন আছে, এখানে ফার্স্ট, এটা সেকেন্ড, আর এই সামনে হচ্ছে ইঞ্জিন আছে। এই ভেতরে এই পোর্শনটা এখানে কিচেন আছে, এরাই রান্না করছে। আর এই দুটো এখানে সিটিং এরিয়া আছে, এখানে সিটিং এরিয়া আছে। টোটাল যতদূর দেখলাম যে 4টে মতো টেবিল আছে। তো একসাথে আশা করি ওই 4 8 মানে 16 জন মতো একসাথে খেতে পারবে। ছোট্টখাট্টো কিন্তু খুব সুন্দর ইউনিক একটা থিঙ্কিং কিন্তু এই জিনিসটা, আমাদের খাওয়ার জায়গাটা। এখানে ফোনের নেটওয়ার্ক স্ট্রং না থাকলেও মানুষে সংযোগটা কিন্তু অনেক স্ট্রং। সারল্য যখন জীবনের অলংকার হয়ে ওঠে, তখন সেই জীবনই সবচেয়ে সুন্দর। সামথারের চারপাশে ছড়িয়ে আছে কিছু মন ছুঁয়ে যাওয়া ছোট ছোট ট্রেকিং রুট। সরু পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতে কানে আসে নাম না জানা পাখিদের ডাক, আর মাঝে মাঝে স্থানীয় লোকজনদের ছোট ছোট ঘর। বিকেলের রোদ যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়ল, তখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই অপার সবুজের মাঝে আরও একটু হারিয়ে যেতে। পুরোপুরি গ্রামের রাস্তা, দেখুন পুরো মাটির রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি আশেপাশটা ঘুরে দেখতে। এখানকার অ্যাকচুয়ালি যেটা বুঝে গেছি জিনিসটা কি, এখানে এই একটা জায়গা আছে, জায়গাতে 8-10টা বা 15-20টা মতো বাড়ি মিলে একটা ছোট্ট গ্রাম। ওই গ্রামই এখন অফবিট হয়ে যাচ্ছে। কেউ একজন এসে দুটো হোমস্টে বানিয়ে নিল, দিয়ে সেটাই অফবিট একটা ডেস্টিনেশন হয়ে গেল থাকার জন্য। এখানে এখনও পর্যন্ত পাকা রাস্তাও হয়নি, হয়তো কোনো একদিন এটা একটু পপুলার হয়ে গেলে হয়তো কোনো সময় এটা পাকা রাস্তাও হয়ে যাবে। এখানে দূরে দূরে এরকম দেখা যাচ্ছে প্রচুর পাহাড়ের মানে গায়ে পুরো ওই 2-4টে বাড়ি নিয়ে একটা গ্রাম মতো হয়ে গেছে। সেই গ্রাম হয়তো কোনো একটা সামথার ওটা। এখন এরকম অফবিট আমরা যদি কোনো সার্চ করি, অফবিট নর্থ বেঙ্গল বলে এখন গিজ করে অনেক নাম বেরিয়ে আসবে। এর মধ্যে অনেকে চলে গেছেন অনেক জায়গায়, অনেকে আবার যাননি। আমাদের চেষ্টা আছে এক করে সব না ঘুরতে পারা, অনেকগুলো কভার করা। আস্তে আস্তে একসঙ্গে সব যাওয়া যায় না, আস্তে আস্তে সব কভার করাটা হচ্ছে আমাদের এখন টার্গেট। সূর্য এখন পশ্চিম আকাশে অলমোস্ট ঢলে পড়েছে, একটু দেখা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই পুরোপুরি চলে যাবে। আমরা এই হচ্ছে আমাদের হোটেল গ্রিনারি, সামথার গ্রিনারি। আর আমরা এই পাহাড়ের কোলবে ছোট্ট গ্রামের রাস্তা, যেই রাস্তাটা এখানকার স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা ইউজ করেন হয়তো ডেলি, সেই রাস্তা বরাবর আমরা এখন যাচ্ছি পাহাড়ের ওই পাড়টা। জাস্ট এমনি একটু হেঁটে এই ওয়েদারটাকে একটু এনজয় করতে। क्या है दीदी? साख? क्या साख है इसे? ओह, ये नेपाल का है ना? नेपालीज लोग पहनते ना, आप लोग भी पहनते हो? पहाड़ी लोग पहनते हैं। ये आप लोगों का मंगलसूत्र है? तिलरी, हाँ, मंगलसूत्र जैसा शादीशुदा औरत पहनते हैं। কম চাহিদায়ও কিভাবে মন ভরে থাকা যায় সেটা পাহাড়ের মানুষদের কাছ থেকে শেখা যায়। যখন মন ভেঙে পড়ে, প্রকৃতি তাকে আলতো করে জড়িয়ে ধরে শব্দ ছাড়াই বলে, আমি তো আছি। স্থানীয় মানুষরা কিভাবে চাষ করে, কিভাবে দিন কাটায়, তা ওরা খুব খুশি হয়ে নিজেদের গল্প শোনায়। ये क्या गाय के लिए खाना, ये सब बकरी के लिए? अच्छा, क्या गाछ है ये? इसका बोलता है चिलावनी। क्या नाम है? চিলাউনি। ওই যে খেতে লেগে গেছে, পড়েছে আর খেতে লেগে গেছে। এই দেখো, এই গাছটা দিয়ে ঝাড়ু হয়, ঝাড়ু। পাহাড়ে হাঁটলে হয়তো একটু ক্লান্তি আসে, কিন্তু মনে হয় এটাই তো বেঁচে থাকা। হাঁটতে হাঁটতে এসে পড়লাম এক খোলা মাঠে, যেখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা সারল্য ভরা হাসি মুখে ফুটবল খেলছিল।
ওদের আনন্দ দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটে গেলাম তাদের সঙ্গে মিশে যেতে, সেই মুহূর্তটাকে প্রাণ ভরে উপভোগ করতে। এই পাহাড়ি অঞ্চলে আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি, পাহাড়ি বিশেষ করে, আমি শহরতলির কথা বলছি না বা প্লেন ল্যান্ডের কথা বলছি না, ম্যাক্সিমাম বাড়িতে এই বাড়ির সাথে সাথে ফুল গাছটা কিন্তু আমি সবসময় দেখি। এত সুন্দর করে ডেকোরেট করে এরা, মানে সুন্দর সুন্দর ফুলের গাছ, হয়তো এখানকারই কোনো পাহাড়ি কোনো ফুল, এগুলো এত সুন্দর লাগে। এই যে একটু এই বাড়ির সামনে দিলাম, সব বাড়িতে দেখি, এই যে সামনে একটা বাড়ি যে এখানে আছে, এখানে শীতকালের গাছগুলো আমরা যেটা ওখানে চাষ করি এগুলো এখানে ওই নর্মাল টাইমেই হয়ে যাচ্ছে। এই যে এখানে এই বাড়িতে একটা আছে, কত সুন্দর করেছে, এই বাড়িতে কি সুন্দর টপগুলোকে সাজিয়ে রেখেছে। পকড়ো 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 পকড়ো। খুব সুন্দর গ্রামটাকে এক্সপ্লোর করার পর বাড়ি এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এখন ঘড়ির কাঁটায় 7:30, আর নিচে এসেছি আবার আমাদের সেই ট্রেনের মধ্যে মোমো খেতে, স্ন্যাক্স খেতে আর কি। স্ন্যাক্সে আছে চিকেন মোমো আর চা। একটা এখানে যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো রুম সার্ভিস নেই, তো ওনারা মোমোটা উপরে কিন্তু ঘরে দিলেন না, সব খাওয়া দাওয়া নিচে এসেই করতে হবে, তো আমরা সেটাই এসেছি। আর চলুন তাহলে দেখি মোমো কেমন হচ্ছে। এসে গেছে চিকেন মোমো, 4টে করে দিয়েছে আর স্যুপ দিয়েছে, ভেজিটেবল স্যুপ উইথ চাটনি। টেস্ট সো এক্সট্রাঅর্ডিনারি কিছু না, নর্মাল। স্যুপটা আমার খুব একটা ভালো লাগেনি, একটু চিকেন দিলে ভালো লাগবে। অসম্ভব সুন্দর লাগছে এই শান্ত পরিবেশে, একটা নির্জন গ্রাম। আর সব থেকে এটা সুন্দর লাগছে এই যে পেছনে একটা টিম টিম করে প্রত্যেকটা ঘরে আলো জ্বলছে, এবং পুরো গ্রামটা অ্যাকচুয়ালি এখন বোঝা যাচ্ছে, সকালবেলা তো অতটা বোঝা যাচ্ছিল না, এখন এই আলোগুলো দেখে লোকেট করা যাচ্ছে যে পাহাড়ের গায়ে কত বাড়ি আছে। যদিও বা আমাদের এই সামথার রিসর্ট অ্যান্ড হোমস্টে কিন্তু পুরো হাউসফুল, প্রচুর লোকজন এসেছেন, প্রত্যেকটা রুম কিন্তু বুকড। এখানে মোটামুটি 10টা রুম আছে যা দেখলাম, আর 5টা কটেজ মতো আছে, সবগুলোই বুকড। এবং নিচে বারবিকিউ অর্গানাইজ করে দেওয়া হয়েছে, আমরা যেহেতু কালকে করেছি আজকে আর করলাম না। এখানে প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই রিসর্টের রেন্ট পড়েছে 2500 টাকা পার হেড, ইনক্লুডিং অল ফুড। যদিও বা দুপুরে আমরা খুব ভালো খেয়েছিলাম, অসাধারণ লাঞ্চ করেছিলাম, দারুণ রান্না ছিল। বিকেলের মোমোটা একটু ডিসঅ্যাপয়েন্টিং আমার লেগেছে, কারণ কি প্রথমত তো অ্যাজ অ্যান অ্যাডাল্ট 4টে জাস্ট ছোট ছোট সাইজের মোমো, তো ইট ওয়াজ নট ফুলফিলিং, স্ন্যাক্স হিসেবেও ফুলফিলিং না। আরও প্রবলেম হয়ে গেছে, আমরা তো বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, আপনারা দেখেছেন, পাহাড়ি রাস্তায় হেঁটে আরও খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য হয়তো আরও বেশি ডিসঅ্যাপয়েন্টিং লাগছে, অন্যদের হয়তো অতটাও ডিসঅ্যাপয়েন্টিং লাগবে না। মোমো আমাদের মন জয় না করতে পারলেও আলোয় ভরা নিঃশব্দে ঘেরাই হোমস্টেতে আমরা কাটালাম এক অভূতপূর্ব সন্ধ্যা। এই শান্ত নির্জন পরিবেশটা উপভোগ করার জন্যই কিন্তু অত দূর থেকে এরম একটা অফবিট ডেস্টিনেশন সিলেক্ট করে আসা, একটা নতুন জায়গা পছন্দ করে আসা। তো আমার তো অপূর্ব লাগছে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের এই অফবিট কালিম্পং কেমন লাগছে, এবং কেউ যদি এখানে ঘুরে গিয়ে থাকেন তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকাল সকাল পাহাড়ের কোলে বসে ব্রেড অমলেট, খাবারটা জেনারেলি দেয় না, নিচে গিয়ে খেতে হয়। আমরা তো ঘুরতে এসে একটু চাই বারবার নিচে খেতে যাওয়াটা, আর সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে আমাদের টপ ফ্লোরে, 2টো ফ্লোর নেমে নিচে খেতে যেতে হচ্ছে। তো কালকে আমরা বলার পর আমাদেরকে রুম সার্ভিস দিচ্ছে। একটু যেটা সার্ভিস অসুবিধা সেটা হচ্ছে এখানে একটু লোক কম, কিন্তু যারা আছে তারা কিন্তু প্রাণপণ চেষ্টা করে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। স্টাফ কম বলেই এই অসুবিধাটা হচ্ছে, এবং কালকে রাত্রেও ওনারা আমি দেখলাম সবার রুমেই রুম সার্ভিস দিয়েছেন, যেটা ওনাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। স্টাফটা একটু বাড়ালে এটা একদম পারফেক্ট, মানে যেমন লোকেশন, যেমন সুন্দর ডেকোরেশন, তেমন সুন্দর সার্ভিস হয়ে উঠবে। সব সময় সবকিছু নিখুঁত হয় না, কিন্তু মানুষের ব্যবহার যদি আন্তরিক হয় তাহলে অভিজ্ঞতা আপনাতেই সুন্দর হয়ে ওঠে। এখানকার আতিথেয়তা ছিল ঠিক তেমন, সরল, আন্তরিক আর মন ছুঁয়ে যাওয়ার মতো। এবার আবার ফিরতে হবে নিজের কাজের জীবনে। সামথারের শান্ত পরিবেশ, প্রকৃতি আর মানুষের সেই সহজ হাসিগুলো থেকে যাবে মনে।
তো আমরা খেয়ে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং যাওয়ার পথেও আপনাদের জন্য রয়েছে একটা দারুণ চমক। বাগরাকোটে যে নতুন ফ্লাইওভারটা এখন রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে সব জায়গায়, সেইটা আমরা ঘুরে যাব। এবং শুধু হোটেল নয়, এর আশেপাশে আপনারা কি কি করতে পারেন সেগুলোও আমরা এই ভিডিওতে কিন্তু রেখেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর দেরি করবো না, খেয়ে দেই বেরিয়ে পড়বো চটপট। সামতারে একটা সুন্দর সময় কাটিয়ে এবারে আমাদের জার্নি আবার স্টার্ট হয়ে গেল। এবারে তো বাড়ির দিকেই যাব। এটা আমরা এন্ড করে দিতাম আমাদের সামতার হোমস্টেতেই আমাদের ভিডিওটাকে, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে এখানে যখন এতটা কাছে এসেছি, এতটা মানে বাড়ি থেকে এতটা দূরে এসেছি, আর 2-4টে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্টের এতটা কাছে এসেছি, তো সেগুলো যাওয়ার পথে না দেখলে একটা চরম মিস হবে। এখন যেটা অহনা বললো যে বাগরাকোট আমার যে ফ্লাইওভারটা আছে ওই ফ্লাইওভারটায় যাব। এবারে সেই ফ্লাইওভারে যাওয়ার আগে যেটা সবার আগে শুনলাম যে সবার আগে পড়বে লোলেগাঁওর আমাদের একটা বুদ্ধা পার্ক বলে একটা আছে, ওটাই যাব। এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে নাথুলা, মানে আমরা আছি এখন NH 717। এটা হচ্ছে লোলেগাঁও যাওয়ার পথেই অ্যাকচুয়ালি পড়ছে। দারুণ রাস্তা, নতুন বানিয়েছে রাস্তাটা। সোজা চলে গেলে সিকিম। এখন কি যাবে নাকি দাবাই সোজা সিকিম চলে যাবে? এখন আমরা দাঁড়িয়ে আছি লোলেগাঁও বুদ্ধা পার্কের সামনে। এইখান থেকে এন্ট্রি, দেখি টিকিট কাটতে হয় নাকি। লোলেগাঁও বুদ্ধা পার্কে ঢুকলাম এবং ঢোকার টিকিট ছিল 20 টাকা পার হেড। ছোটদের লাগেনি, যেরকম বাবু আমাদের 7 বছরের, ওর টিকিট লাগেনি। ক্যামেরার জন্য কোনো চার্জেস নেই, আর এখানে ড্রোন তো স্ট্রিক্টলি নট অ্যালাউড। কালিম্পং জেলার শান্ত পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি মনোরম স্থান হল এই লোলেগাঁও পার্ক। সবুজে ঘেরা পরিবেশ, বিশুদ্ধ পাহাড়ি হাওয়া আর নির্জনতার মাঝে দাঁড়িয়ে আছে একটি শান্ত ও মনোমুগ্ধকর বৌদ্ধ মন্দির। এই পার্কের প্রধান আকর্ষণ হলো একটি ঝুলন্ত সেতু আর তার সাথে চওড়া পাইন ও ওক গাছের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার এক দুর্দান্ত অভিজ্ঞতা। হালকা ট্রেকিং, পিকনিক বা নিরিবিলি সময় কাটানোর জন্য এই লোলেগাঁও পার্ক একটি আদর্শ স্থান। এই সবুজের মাঝখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই পার্কটা কিন্তু বেশ বড় একটা পার্ক। যেহেতু আমাদের বাড়ি ফেরার তাড়া আছে, সেই জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না। এখান থেকে অনেকক্ষণই, শিলিগুড়ি থেকেই কলকাতা অলমোস্ট 10-12 ঘন্টা লেগে যায়। লোলেগাঁও থেকে প্রায় 40-45 মিনিট মতো ড্রাইভ করে আমরা এসেছি এই বাগরাকোট ফ্লাইওভারের পয়েন্টটাতে। এখানেই আমরা একটু টিফিন করার প্ল্যান করছি। যাক, আপাতত এখানে ম্যাগি, মোমো আর ঝালমুড়ি খেয়ে টোটাল মোটামুটি আমাদের ওই 150 টাকা মতো বিল হয়েছে। খেয়ে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তার আগেই সামনেই আছে কিছু পাহাড়ি গাছ, যে গাছগুলো চয়েস চলছে আর কেনা হবে। মনে হচ্ছে সব কম দামের মধ্যে পেয়েছে বলে তো সব ঝাঁপিয়ে পড়ে কিনছে বাড়ির জন্য, সব গাছপ্রেমী আর কি। স্মৃতির টুকরো হিসেবে কয়েকটা পাহাড়ি গাছ কিনে নিয়ে আমরা রওনা দিলাম কলকাতার পথে। তবে তার আগেই যাকে ঘিরে এত অপেক্ষা, এত পথ চলা, অবশেষে পৌঁছে গেলাম সেই বহু প্রতীক্ষিত বাগরাকোট ফ্লাইওভারে। হৃদয়ের খুব কাছের এক মুহূর্ত, তাই আপনাদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি সেই ছোট্ট কিন্তু দারুণ স্পেশাল ভিউটা। তাহলে যেটার জন্য আমাদের আশা, সেই কষ্টটা আলটিমেটলি আমাদের ফুলফিল হলো। আর খুব সুন্দর একটা ভিউ পেলাম, আর আপনাদেরকেও দেখালাম। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে।
যাই হোক, এবারে আমরা জার্নি আবার কন্টিনিউ করে দিয়েছি। এবার টোটাল এবার টার্গেট হচ্ছে একদম বাড়ি, আর কোথাও না এবার ডাইরেক্ট শিলিগুড়ি থেকে এই দাদাকে ছেড়ে দেবো, পবনদা ছেড়ে দেবো, পবনদা তারপরে আমরা দাবাই এবার আমার ড্রাইভ কন্টিনিউ করবো। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি, পবনদাও কিন্তু এখানে গাড়ি টাড়ি চালায়। এখানে নর্থ বেঙ্গল আসলে যদি কারোর আপনার গাড়ির দরকার আছে, তো আপনারা চাইলে কিন্তু পবনদার নাম্বারও নিতে পারেন। পবনদার নাম্বারটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আসলে কিন্তু দাদা নিজের গাড়ি আছে, ওয়াগনার না, ওয়াগনার আছে দাদার। তো ওয়াগনার গাড়ি নিয়ে 5 সিটার গাড়ি, তো ছোটো গাড়ি বড়ো গাড়ি চাইলে অ্যারেঞ্জ করা যাবে না, বড় গাড়ি চাইলে অ্যারেঞ্জ করা যাবে। তো মোটামুটি আমি একটা বাজেট বলে রাখছি, ওই দাদার মুখ থেকে শুনি কত টাকা তোমাদের বাজেট থাকে একটু বলে দাও তো। মোটামুটি 3000। 3000 ছোটো গাড়ি আর বড়ের লাগবে তো 4500, 4000। 4000 থেকে 4,500, এটা সিজন অনুযায়ী একটু আপ ডাউন করবে, তাই তো? আমরা তো এই অফবিট নর্থ বেঙ্গল একটা দারুণ সময় কাটিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো আপনাদের আমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন চটপট, এবং অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবেন না একদম। তো আজকে এতটাই, আবার খুব শীঘ্রই আমরা হাজির হব নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেল দেখুন।